দর্শক স্বাগত জানাচ্ছি টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস প্রোগ্রামে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি বাবা মা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাবা মায়ের স্বপ্ন থাকে তার সন্তানকে কিভাবে একটি সঠিক আশ্রয়ের মাধ্যমে, সঠিক গাইডলাইনের মাধ্যমে বড় করবেন, তার উজ্জ্বল ভবিষ্যৎ কিভাবে নির্মাণ করে যাবেন। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, আকস্মিক কোনো একটি ঘটনা তার পুরো ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিতে পারে। আপনার জীবনহানি হতে পারে, যে কোনো কারণে আপনার অনুপস্থিতি তৈরি হতে পারে। সে সময় আপনার অপ্রাপ্তবয়স্ক সন্তানের ভবিষ্যৎ কী হবে, অর্থাৎ তিনি কোন প্রক্রিয়ায় এই সন্তানটি বড় হবে, এটি দেশের আইন কি বলে এবং কার আশ্রয়ে কোন আদালতের মাধ্যমে এটি ঠিক করা হবে, সেসব বিষয় জানতে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত অভিজ্ঞ একজন আইনজীবীকে, জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং একই সঙ্গে দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এ বিষয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি টিবিএন 24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন লিখতে পারবেন। আমাদের অভিজ্ঞ অ্যাটর্নির কাছ থেকে আমরা আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে জানিয়ে রাখি, আমরা কোনো আইনি পরামর্শ দিচ্ছি না, আমরা আপনাকে তথ্য জানাচ্ছি এবং অবশ্যই আপনার আইনি পরামর্শ আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করে ঠিক করবেন। আমরা কিছু কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি শুধুমাত্র সচেতনতা তৈরি করার জন্য। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আমরা শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যদি কোনো কারণে আপনি না থাকেন, অর্থাৎ আপনার মৃত্যু হতে পারে, যে কোনো ঘটনা মুখোমুখি আপনি হতে পারেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা নিঃসন্দেহে, সেক্ষেত্রে আপনার সন্তানের ভবিষ্যৎ, অপ্রাপ্তবয়স্ক সন্তান কার অধীনে থাকবেন, কার আশ্রয়ে থাকবেন, এটি কিভাবে ঠিক করা হয়? আচ্ছা, ধন্যবাদ। দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। আর প্রথমে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, এই বিষয়গুলো যেগুলো বলবো এটা একটা স্টেট সাবজেক্ট, এবং আমি নিউ ইয়র্ক আর নিউ জার্সির লয়ার, ফলে এবং আমি আজকের বিষয়টা শুধুমাত্র নিউ ইয়র্কের আইন অনুযায়ী কথা বলবো। এইগুলো একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে বাবা মা তো হলো, তা আপনি যেহেতু সন্তানের কথাটা বললেন, একটা কথা বলিনি, সন্তান এখানে মিন করা হচ্ছে 18 বছরের বা তার নিচের যেই বাচ্চা কাচ্চারা আছে তাদের নিয়ে কথাবার্তা, অপ্রাপ্তবয়স্ক যারা। তো এই হচ্ছে প্রথমে জানা দরকার। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় হয় দুর্ঘটনাটা ঘটে, এটা আপনি যেটা বললেন ওটা তো হতেই পারে, এটার জন্যই এত কথা আর কি। আমরা তো মানে দোয়া করি না, কিন্তু এরকম হয়, এটা হতে পারে। তো কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় যে একজন হয়তো আগে চলে যান, হ্যাঁ, তখন যিনি সার্ভাইভিং স্পাউস থাকেন মোটামুটি উনি আপনার গার্ডিয়ানশিপটা পান। মানে এখানে প্রশ্নটা হচ্ছে তার গার্ডিয়ান কে হবেন, তার ট্রাস্টি কে হবেন, এটা আমি আরো পরে ব্যাখ্যা করলাম। মানে তাকে কে রেইজ করবে, তার দায়িত্ব কে নিবে, তার অর্থনৈতিক ব্যাপারগুলো কে দেবে, তার পড়াশোনা, তার মেডিকেল সিচুয়েশন, তার পার্সোনাল বিভিন্ন রকমের সিদ্ধান্ত, এগুলো কিভাবে করা হবে। কিন্তু সেটাও কোনো কিছুই অটোমেটিক না। এটা যেটা বলতে হবে যে দেখা গেল যিনি সার্ভাইভিং স্পাউস আছেন উনি সক্ষম ব্যক্তি না, হ্যাঁ, মেডিকেলি একটা হতে পারে, মানসিকভাবে হতে পারে, বিভিন্নভাবে উনি অক্ষম হতে পারেন। তো মোট কথা হচ্ছে এখানে কোর্টের একটা বড় ধরনের না, ফাইনাল সেটা, মানে যদি কোনো রকমের ডিসপিউট হয় এখানে কোর্ট থেকে ডিসাইড করা হবে যে কি হবে, এবং সেখানে যেই থিওরিটা এখানে ব্যবহার করা হবে সেটা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। এই হচ্ছে ঘটনা। কিন্তু যদি কোনো রকমের ব্যবস্থা আগে না করা থাকে, তাহলে আপনার কথার কোনো, আপনার যা কি ইচ্ছা ছিল, হ্যাঁ, সেটা আর ওখানে প্রতিফলিত নাও হতে পারে, কোর্ট এককভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু যদি আপনার কোনো রকমের আইনগত একটা ব্যবস্থা রেখে যান, তাহলে ওটাকে নর্মালি কোর্ট মানে রেসপেক্ট করবে, এবং মোটামুটি শিওর যেটা হবে, আনলেস এটা নিয়ে কন্টেস্ট হয় যে
যিনি যাকে দেওয়া হচ্ছে উনি সামহাও সক্ষম ব্যক্তি না, আচ্ছা, এই ধরনের একটা ব্যাপার হতে পারে। তো ফলে ওইটার জন্য যে দুইটা জিনিস খুব জরুরি, হ্যাঁ, আমরা এই TVN24 প্রোগ্রামে এর আগে আরেকটা প্রোগ্রাম হয়েছিল, এটা হচ্ছে উইলস নিয়ে, হ্যাঁ, যে সুদা কথা, এটা ব্যাপারটা কি যে আপনার ইচ্ছাটা কি। তো এটা ফর্মালি বলে লাস্ট উইল এন্ড টেস্টামেন্ট। আমাদের প্রত্যেকের একটা এরকমের উইল থাকা দরকার। আপনি করবেন কিনা অবশ্যই সিদ্ধান্ত আপনার, কিন্তু এটা দরকার। আচ্ছা, এবং এখানে সঞ্চালক মহোদয় আমাকে একটা প্রশ্ন আগে করেছিলেন, এখানে ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো ব্যাপার আছে কি না। এখানে আমি খুব ক্লিয়ারলি আগেই এটা বলিনি, কারণ অনেকেই আছেন যারা দেখছেন, তারা ম্যাক্সিমাম মানুষ হচ্ছেন নতুন এসছেন, নতুন বলতে যে 20 বছর হলো, মানে আমরা এখানে তো যুগ যুগ ধরে আমরা থাকি না, বা জন্ম এটা আমরা ফার্স্ট জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চারা আছে, আমরা ইমিগ্রেন্ট এটসেট্রা, এই ধরনের অবস্থা। তো যেটা জানা দরকার যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আপনি সোকল টেম্পোরারি ভিসায় আছেন, আপনি আউট অফ স্ট্যাটাসে আছেন, আপনার ডিপোর্টেশন অর্ডার আছে, যে কেউ, আপনি ওই সিটিজেন হলে আপনার যে রাইটটা আছে বা দায়িত্বটা আছে, ওইটার সেম যে অবস্থা এখানে এটাকে দেখা হবে। এই ফ্যামিলি কোড কি অন্য যে সমস্ত কোর্ট এগুলো নিয়ে ডিল করবে, সেখানে এটা কোনো বিষয় হবে না। আচ্ছা, তো এখন বরং ওই যখন সিচুয়েশন হবে, যদি কারো এরকমের সিচুয়েশন হয়, তখন এখানে এই বাচ্চাকে কার কাছে রেখে যাবেন, কে তার দেখাশোনা করবে, এটা ইভেন মোর ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসটা দেখা, এবং সেটা কিভাবে করা যায়, যে এই যে উইলের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। হ্যাঁ, উইল করতে গেলেই যে শুধুমাত্র প্রচুর বাড়ি গাড়ি থাকতে হবে, সেগুলোর কীভাবে বন্টন হবে শুধু তা না। এটা একটা জিনিস যেটা আমাদের আরেকটা রিজন টু থিঙ্ক, যারা 18 বছরের নিচে বাচ্চা কাচ্চার বাবা মা আছেন, তারা যদি কোনোভাবে অবর্তমানে হন, কথাটার মধ্যে চলে যান, সেটা মৃত্যুতে হতে পারে, এমনভাবে অসুস্থ হলেন যে উনি আর মানে সক্ষম নন, উনি আর এই দেশে নেই, কিন্তু বাচ্চা কাচ্চা এখানে জন্ম হয়েছে, এখানে পড়াশোনা করছে, হ্যাঁ, তাকে আপনারা এখান থেকে সরাতে চাচ্ছেন না, বা কোনো কারণে সামহাও এখানে তারা এখানে থাকলো, তখন তাদের যে ব্যবস্থা করা। হ্যাঁ, আবার এটা তো একটা আছে, আবার আরেকটা জিনিস আছে, শুধু যে সেটা ওই যে কোথায় স্কুলে পড়বে, কি পড়াশোনার সিদ্ধান্ত হবে, হেলথ কেয়ার, এই সমস্ত ব্যাপার শুধু তা না। হয়তো দেখা গেলো এখানে বহু মানুষ আছে, তাদের হয়তো লিগ্যাল স্ট্যাটাস নেই, কিন্তু তাদের প্রচুর সম্পত্তি আছে। তো একটা ছোট বাচ্চার কাছে এগুলো রেখে যাবেন, হ্যাঁ, সেটা হয়তো ঠিক হবে না। হ্যাঁ, তো ফলে তার সেই পাবে, সেটাকে ম্যানেজ করার জন্য যে একটা ট্রাস্ট করা, হ্যাঁ, এই জিনিসগুলো এগুলোর মধ্যে পড়ে। এগুলো করে গেলে তখন তারই মানে সম্পত্তি থাকবে, কিন্তু সেটা কিভাবে ম্যানেজ করা হবে, কখন গিয়ে সে তারপর এটা কি পরিমাণে ব্যবহার করতে পারবে, এগুলো সব কিছু এখানে ব্যবস্থা করে নেওয়া যায়। তো এই জিনিসটা করলে ক্ষতি তো হবেই না, বরং প্রত্যেকের যদি এরকম একটা কিছু করা থাকে, তখন কোর্ট সাধারণত এগুলাকে পরিপূর্ণ মূল্য দেয়। ওই যে কেন সাধারণত কথাটা বললাম, দেখা গেল যাকে গার্ডিয়ান নিয়োগ করে গেছেন উনিও মারা গেছেন, উনিও অসুস্থ, উনি পরে দেখা গেল বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়েছেন, উনি ওনার বিভিন্নভাবে ওনার চরিত্রগত বিভিন্ন রকম সমস্যা আছে, এই সমস্ত কারণে এটা চ্যালেঞ্জ হতে পারে। তখন কোর্ট দেখবে যে ওই মানুষ তাহলে না যোগ্য না, তখন এই ধরনের কথাবার্তা আসতে পারে। মোট কথা হচ্ছে যে আপনার যাদেরই বাচ্চারা আছে, আজকে যেহেতু মানে এই বিষয়টা নিয়ে কথা, আমি আর অন্য দিকে যাব না, শুধুমাত্র বলতে চাচ্ছি যাদেরই 18 বছর বা তার নিচে বাচ্চা কাচ্চারা আছে, তাদের প্রত্যেকের উচিত, হ্যাঁ, আমরা তো মানে সৃষ্টিকর্তার বিশ্বাস করি, আল্লাহই করি বা অন্য যারা যে ধর্ম আছে, যে আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে, সেটা মানে বিভিন্নভাবেই চলে যাওয়ার সিচুয়েশন আসতে পারে। সুতরাং 18 বছরের নিচে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, তাদের কি ব্যবস্থা হবে, ইভেন তাদেরকে ফস্টার কেয়ারে নেওয়ার জন্য কোর্ট অর্ডার দিতে পারে। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকমের সিচুয়েশন হবে, যেটা খুব একটা কাঙ্ক্ষিত অবস্থা হবে না, এবং অনেক হয়তো
হয়তো ভাবে আমি চলে গেলে কিচ্ছু হবে না, তার ভাই আছে, তার বোন আছে, সে পাবে। নো, এরকম কোনো অটোমেটিক, বা গ্র্যান্ড প্যারেন্টস পাবে, এই ধরনের কোনো অটোমেটিক রাইট নাই। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয়, আপনি অনেকগুলো বিষয় পরিষ্কার করেছেন, একটা বিষয় তারপর আপনার কাছে পরিষ্কার হয়, সেটা হলো বাবা অথবা মা সন্তানের অপ্রাপ্তবয়স্ক নিঃসন্দেহে তাদের কোনো একজন যদি আগে মারা যান, বাবা যদি আগে মারা যান, মা অটোমেটিক গার্ডিয়ানশিপ পাচ্ছেন না, নাকি তিনি যদি কোনো সমস্যা থাকলে পাবেন না শুধুমাত্র, নয় অটোমেটিক মানে কোনো উইল করেই, কোনো ব্যবস্থা করেই সার্ভাইভিং স্পাউসের যেই একটা আপার মানে তার রাইটটাকে কার্ভ করা যাবে না যদি উনি যোগ্য হয়। কিন্তু উনি যদি অপ্রকৃতিস্থ হন, মানে উনি সক্ষম না, এরকম যদি অবস্থা হয় যিনি এরকম ব্যবস্থা করতে পারবে না, তখন কোর্ট এটাকে ওই রেকগনাইজ নাও করতে পারে, জাস্ট বিকজ উনি আছেন। ধরেন খুব দুর্ভাগ্যজনকভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো, একজন চলে গেলেন, কিন্তু আরেকজন আছে, এর থেকে মানে চলে যাওয়ার অনেক ধরনের এরকম সিচুয়েশন হয়। তো এইভাবে করে যদি আরেকজন থাকেও, তখন ব্যাপারটা ওই কোর্ট কাছারির একটা ব্যাপার আছে। এই জন্য আরেকটা কথা দরকার, যে এই ধরনের গার্ডিয়ানশিপ করার সময় অলওয়েজ উচিত হবে অল্টারনেট আরেকজনকে রাখা। ওকে, সেক্ষেত্রে কোর্টের সাধারণত নিকট আত্মীয়ের কাছে সেই অপ্রাপ্তবয়স্ক সন্তানকে দেওয়ার কথা ভেবে থাকে। যদি কোনোভাবে তার কোনো নিকট আত্মীয়, দাদা দাদি, খালা, ফুফু, মামা, চাচা, তারা কেউ আমেরিকাতে নেই, নিউ ইয়র্কে নেই, আমেরিকাতে নেই, তখন কোর্ট আসলে কি সিদ্ধান্ত নিয়ে থাকে? অন্য যে কোনো রাইট পারসনকে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এখানে ইনভলভমেন্ট আছে। ইভেন এখানে যেটা সমস্যা বললেন যে কেউ নাই, কেউ নাই না, শুধু আছে একজন চায় তো আরেকজন চায় না, উনিও চায়। হ্যাঁ, দুই চাচাই চাইতে পারেন। হ্যাঁ, যেমন ভাই বোনদের মধ্যেই একজন চাচ্ছে তো একজন চাচ্ছে না, তখন বা কেউ নেই, এরকমের অবস্থায় কোর্ট অন্য যে কোনো কাউকে, যাদেরকে কোর্ট ভালো মনে করে, হ্যাঁ, এরকম প্রচুর এই আছে, লয়ার্স আছে, তারা এজ এ মানে মানে গার্ডিয়ান হিসেবে কাজ করে। তো ফলে এরকম কোর্ট অন্য কাউকে এরকম অ্যাপয়েন্ট করতে পারে, যারা এরকম ফিডুশিয়ারি, অবশ্যই তাদের সাথে তাদেরকে দায়িত্বটা সম্পর্কে বুঝতে হবে। তাদেরকে ফিডুশিয়ারি দায়িত্ব যেটা মানে মানে উনি যদি গার্ডিয়ান হনও, মানে এমন না যে উনি মানে যথেচ্ছা কার্যকলাপ করতে পারেন। হ্যাঁ, ফলে ওনাকে অবশ্যই আইনের মাধ্যমেই যেতে হয়। উনিও যদি কোনো ক্ষতিকর কাজ করেন বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ডের না, তখন সেখানেও তার শাস্তির ব্যবস্থা আছে। সুতরাং তাহলে কি দাঁড়ালো, আপনি বললেন যে কেউই নাই, তখন অন্য কাউকে দিতে পারে, ইভেন ফস্টার কেয়ারে দিতে পারে। হ্যাঁ, আবার যদি আছে তাদের মধ্যে গন্ডগোল আছে কে বাচ্চাটা পাবে, আবার এটার সাথে অর্থনৈতিক ব্যাপার জড়িত থাকতে পারে। হ্যাঁ, তাকে পেলে হয়তো তার সম্পত্তি এরকম ব্যাপার আছে, তখন এগুলা কোর্ট কাচারি হয়, এবং সেইখানে বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ডের জন্য এরকমের অনেক কিছু ঘটনা মানে সিদ্ধান্ত কোর্ট নিতে বাধ্য হয়। আমরা যদি একটু খারাপ পরিস্থিতি বিবেচনা করি যে তাকে ফস্টার কেয়ারে নিয়ে যাওয়া হলো, সেই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়াটা কি? ফস্টার কেয়ারের মেইন ব্যাপারটা যে হচ্ছে এটা একটা টেম্পোরারি মেজার। হ্যাঁ, যখন মানে এটা যদি এমন হয় যে মানে এরকম ঘটনা ঘটেছে, এগুলা অনেক হৃদয় বিদারক বা ইমোশনাল অনেক ধরনের ঘটনা আছে। আজকে যেহেতু মানে বাট আপনার প্রশ্নের দিকে যাই, এটা হচ্ছে যে ওরকম যদি হয়ও, যেটার কারণে ফস্টার কেয়ারের সিচুয়েশনটা হলো, হ্যাঁ, ডিভোর্সের সময় এটা হতে পারে, একজন মারা গেছে সেখানে হতে পারে, হ্যাঁ, তারপর নিজেদের মধ্যে গণ্ডগোল আছে, এবং তারপরে একজন হয়তো মাদকে আসক্ত হয়ে আছেন, বিভিন্ন রকমের সিচুয়েশন হতে পারে। হ্যাঁ, তো তখন এই যে একটা ইন্টারিম মেজারের জন্য এটা করা হয়, কিন্তু তারপরে যখন তারা একটা ভালো অবস্থায় চলে যায়, তখন তারা পিটিশন করে এটাকে আন্ডু করতে পারে। ওকে, আবার যদি দেখা যায় যে দীর্ঘ সময় ধরে এগুলো চলতে চলতে একসময় ওই ফস্টার কেয়ার, ওই ফস্টার প্যারেন্টসরাও এটাকে পার্মানেন্ট করে অ্যাডপশনে নিয়ে গিয়ে এটা পার্মানেন্ট করে ফেলতে পারে, এরকম হতে পারে। এরকম বহু ঘটনা আছে। যদি বেঁচে থাকতেই কোন একজন লিগ্যাল গার্ডিয়ান বাবা মা ঠিক করে যেতে চান, সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে, অর্থাৎ নিউ ইয়র্কের আইন অনুযায়ী, আমরা নিউ ইয়র্ক নিয়ে কথা বলছি, আপনি শুরু থেকে বলছিলেন, কি ডকুমেন্টস, কি ফর্মালিটিসগুলো তাকে পূরণ করতে হবে?
ওই যে লাস্ট উইল এন্ড টেস্টামেন্ট, দ্যাটস দ্য বিগিনিং, এবং দ্যাটস বেসিক্যালি দ্যাটস হোয়াট ইট ইজ। কিন্তু এছাড়া আরেকটা জিনিস আছে, আপনার একটা ট্রাস্ট করে যাওয়া উচিত, এগুলো কথা। তার যদি কোনো সয় সম্পত্তি, ইভেন সে একটা বাড়ি আছে, শুধু একটা 14 বছরের বাচ্চা, সে কি ওইটা ম্যানেজ করবে? তারই থাকবে সে, কিন্তু কথা হচ্ছে এটা ম্যানেজ করার জন্য। হ্যাঁ, এবং এই ধরনের বিভিন্ন মানে একটা তো আছে আত্মীয় স্বজনের মধ্যে, একটা আছে বন্ধু বান্ধবের মধ্যে, কিন্তু এরকম ফর্মাল প্রফেশনাল এরকম গার্ডিয়ান আছে, তারা এটা করবে এবং সেখানে তার কোনো মানে রেমুনারেশন পাওয়ার ব্যবস্থা থাকতে পারে, কিন্তু এগুলো পুরো আইনের আওতায় তাকে একটা গাইডেন্সের আন্ডারে তার সাথে মানে ব্যবহার করতে হবে, তাকে গড়ে তুলতে হবে যা যা দায়িত্ব। এটা খুবই একটা ডেলিকেট এবং এটা একটা খুব মহান একটা পেশা। হ্যাঁ, এই যে গার্ডিয়ানশিপের যে ব্যাপারটা। আবার আমরা যদি সিঙ্গেল প্যারেন্টদের ক্ষেত্রে দেখি, কোনো কারণে তিনি কোনো একটা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, তিনি মনে করলেন যে স্ট্যান্ড বাই গার্ডিয়ানশিপ হিসেবে কাউকে দায়িত্বটা দেবেন সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। সেই স্ট্যান্ড বাই গার্ডিয়ানশিপ এবং লিগ্যাল গার্ডিয়ানশিপ এইগুলোর মধ্যে আসলে পার্থক্যটা কি? না, ওইটাই যে কোনোভাবেই হোক, একটা তো আছে ইনফর্মালি, খালারা আছে, ফুপুরা আছে, গেল একটা গেল, কিন্তু কথা হচ্ছে যে যদি আপনি সিঙ্গেল প্যারেন্ট মানে কি সার্ভাইভিং মানে স্পাউসে, হ্যাঁ, তো এবং আপনার কাছে তার কাস্টাডি, মানে এটা এই কথাটা কেন বললাম, সিঙ্গেল সে মাদার, সিঙ্গেল ফাদার গেল, কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে গেছে এবং আপনি এটার পেয়েছেন, কি যিনি বলেন কাস্টাডি পেয়েছেন, লিগ্যাল কাস্টাডি পেয়েছেন, তখন হ্যাঁ আপনি আরেকজনকে এরকম গার্ডিয়ানশিপ দিতেই পারেন। কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, তখন যে আদার প্যারেন্ট আছে, বায়োলজিক্যাল প্যারেন্টের রাইট, এটা খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস, এটাকে ভায়োলেট করা যায় না। যার ফলে ইভেন আপনি হয়তো কাস্টাডি পাবেন, কিন্তু তাকে ভিজিটেশন দিতে হবে, হ্যাঁ, রিজনেবল ভিজিটেশন দিতে হবে। এই আজকেও অ্যাজ উই স্পিক এটা নিয়ে আমরা উল্টা কাউন্টার ক্লেম করবা যে তারা ডিভোর্স হচ্ছে, সেটা সে আমার ক্লায়েন্ট মানতেছে এবং আমিও মানতেছি, কিন্তু সে যে ফুল কাস্টাডির নামে বা রিজনেবল ভিজিটেশনের নামে কি করবে, কতটুক তার কাছে রিজনেবল, কতটুক মানে আমার ক্লায়েন্ট রিজনেবল, সেটা নিয়ে আমরা কোনো বেজারে যেতে চাই না। আমরা চাই এগুলা কোর্ট কাছারি হোক, মানে এখানে এটা ফাইনাল হোক ডিভোর্সের পেপারের মাধ্যমে। সুতরাং ভবিষ্যতে যেন এটা নিয়ে আবার গিয়ে মানে কোর্ট কাছারি না করতে হয়। অনেক ধন্যবাদ। আমরা দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু টেলিফোনে দর্শকদের প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আমাদের অ্যাটর্নি আপনার শুনতে পাচ্ছেন? অ্যাটর্নি কি আমার সালাম? জি জি, আমি কালকেও কোয়েশ্চনটা করছিলাম, স্যাটিসফাই হইতে পারি না, এর জন্য আবার করতেছি। জি, আমার আব্বু আম্মু বিলিতে আসছে, তো ওনাদের আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করেছি। তো আমার আব্বু আম্মুর সাথে আমার ছোট ভাইও আছে, ওর বয়স 17 ইয়ার্স ওল্ড। তো ওর জন্য চাচ্ছিলাম F1 স্ট্যাটাস করার জন্য, কিন্তু প্রাইভেট হাই স্কুল থেকে I-22 একটু ডিফিকাল্ট এবং একটু এক্সপেন্সিভ হচ্ছে। তো আমার কোয়েশ্চন হলো, যদি এখন আউট অফ স্ট্যাটাস হয়ে যায়, ইন ফিউচারে আমার আব্বু আম্মু কি গ্রিন কার্ড দিয়ে ওর জন্য অ্যাপ্লাই করতে পারবে এই দেশে থেকে, না কোনো ওয়েভার ফাইল করতে হবে, দেশ আউট হতে হবে, বা একটু যদি সার্কামস্ট্যান্সটা অ্যাটর্নি সাহেব বলতেন আর কি, তাইলে ভালো হবে। বা সিটিজেন পর্যন্ত কি অপেক্ষা করতে হবে, বা কি হবে আমার ভাইয়ের? অনেক ধন্যবাদ। এটা একটা খুব দুঃখজনক সিচুয়েশন যে ইমিডিয়েট রিলেটিভের ক্ষেত্রে কোনো ডেরিভেটিভ নাই। যেমন আপনি সিটিজেন, আপনি আপনার বাবা মার জন্য অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ গ্রুপ। হ্যাঁ, বাবা মার জন্য, স্পাউসের জন্য, চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড, এই যে গ্রুপটা, এদের কোনো প্রেফারেন্স ক্যাটাগরি, কোনো ওয়েটিং পিরিয়ড নাই। কিন্তু এই যে বাবা মা আসবেন বা এদের কোনো ডেরিভেটিভ নাই। যেমন এই স্পাউসকে আনবেন, ওনার আগের ঘরের একটা বাচ্চা আছে, হ্যাঁ, তো ওই বাচ্চার জন্য আপনার আলাদাভাবে পিটিশন করতে হবে। ওই যে স্পাউস আসবে, সাথে উনিও চলে আসবে, কি বাবা মা আসবে, তার সাথে তার ছেলে মেয়ে চলে আসবে, তাহলে এটা ব্রেক করতেছে ওই যে ভাই বোন ক্যাটাগরি, সেই 20 বছর মানে কথার কথা যে অনেক দিন লাগে, তাহলে ওইটা বাদ দিয়ে আপনি তাকে এইভাবে করে নিয়ে আসলেন। কিন্তু এইটা এই যে মাইনর বাচ্চাদের জন্য, মাইনর কেন হবে, তার বয়স হোক না 22 বছর, সে আর কতটা বড়,
21 হয়ে গেছে, ভালো কথা। এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল। আচ্ছা, এখন যেহেতু এই বাচ্চাটা ছোট আছে, হ্যাঁ 17 আছে, 18 পর্যন্ত তার যে ইলিগাল প্রেজেন্সটা, হ্যাঁ এই যে ভায়োলেশনটা, এটা কাউন্ট হবে না। এই পর্যন্ত সে থেকে সে যদি চলে যায়, তাইলে তার যে আনলফুল প্রেজেন্সটা, এটা ভবিষ্যতে এফেক্ট করবে না। 18 পর্যন্ত। হ্যাঁ, তো ফলে ইভেন ফ্রড চার্জ ইত্যাদি এগুলোর থেকে উঠতে থাকবে। তো যদি চলে যায় বা তখন গিয়ে যদি ওই আবার মানে F1 স্ট্যাটাস নিয়ে ওইভাবে করে এসে থাকলো, তখন এখানে যেটা ব্যাপার হবে যে ওনারা গ্রিন কার্ড পাওয়ার পরই, হ্যাঁ, আর যদি 21-এর উপরে চলে যায়, হ্যাঁ, তাহলে তো একটা অ্যাপ্লাই করতেই পারে যদি সে অবিবাহিত থাকে। আবার গ্রিন কার্ড পেলেই উনি যেহেতু মাইনর, সে F2A ক্যাটাগরিতে, তার জন্য ইমিগ্রেন্ট পিটিশন করতে পারে। আচ্ছা, কথা হচ্ছে এইখানে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা করতে পারবে কিনা। যদি ওই যে 18-র পরে তার মানে ওভারস্টে পিরিয়ডটা আবার কন্টিনিউ করতে থাকে, তখন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবে না। সো 18-র মধ্যেই তাকে ফিরে যেতে হবে। বাবা মা এই প্রক্রিয়া যদি এর মধ্যে সে মানে না, গ্রিন কার্ড না, যদি এর মধ্যে সে কোনো না কোনো একটা লফুল ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসে থাকতে পারে, যেমন F1 স্ট্যাটাসে, তাইলে এখানে বসে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারবে লিগালি। যদিও আজকাল ওরা খুবই রেস্ট্রিক্টেড করছে যে আদার দ্যান এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেসে এখান থেকে করতে দিবে না, মানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে দেবে না। এটা তো একটা আছেই, হ্যাঁ, যদিও সেখানে অনেক এক্সেপশন থাকবে। যারা সে অ্যাসাইলাম সিক করে তারা গ্রিন কার্ড করতে যাচ্ছে, এইখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস না করে যদি দেশে পাঠায়, তার তো দেশে যাওয়ার ভয় আছে। সুতরাং এই ধরনের বিভিন্ন মানুষ যারা আছে, তাদের জন্য এক্সেপশন থাকবে। ধন্যবাদ। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার আব্বু 2023-এ এসেছে, আমি সিটিজেন ছিলাম, তাকে অ্যাপ্লাই করেছি, সে এসেছে। এখন প্রবলেম হচ্ছে, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, এখন প্রবলেম হচ্ছে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু আমার আম্মুকে সে অ্যাপ্লাই করেছে, আমার ভাই বোনও আছে 21 বছরের নিচে, উনি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? ওনাদেরই আমার আম্মু ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু ভিসা পদের জন্য এখন আপনাদের স্টপ আছে। ওকে, এখন আমার প্রশ্ন, উনি কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে নাকি? আপনার আব্বু পারবেন কিনা, নাকি আপনার মা? তো ইন্টারভিউ হয়ে আমার গেছে। আব্বু। জি, উনি 2023 সালে আপনি তাকে নিয়ে এসেছেন। 2019 সালে নিয়ে এসেছেন। জি, এখনো তিনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা? জি, উনি যদি ওনার গ্রিন কার্ড থাকে, উনি প্রাপ্তবয়স্ক মানুষ, 5 বছর ধরে যদি গ্রিন কার্ড থাকে ওনার, যেটা আছে, এর মধ্যে যদি অর্ধেক সময় উনি এখানে ফিজিক্যালি থেকে থাকেন, তাহলে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা আমাদের আলোচনার বিষয়টাতে ফিরে যেতে চাই। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, যদি কোনো কারণে আপনি জরুরি পরিস্থিতিতে আপনাকে দেশ ত্যাগ করতে হচ্ছে, কিংবা চিকিৎসার জন্য আপনি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকতে হচ্ছে, এই সময় সাময়িকভাবে সন্তানের স্কুল, মেডিকেল সিদ্ধান্ত, সেগুলোর জন্য কি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি কিংবা মেডিকেল অথরাইজেশন যদি কাউকে দিয়ে দেন, সেটা কতটা কার্যকর থাকবে? এগুলো অ্যাবসলিউটলি লিগাল ইনস্ট্রুমেন্ট, লিগাল ডকুমেন্টস, এবং এটা এনফোর্সেবল আর কি। আর এই ক্ষেত্রে আপনার সন্তানকে যাকে আপনি উইল করে দিচ্ছেন যে তিনি গার্ডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবেন, সন্তান কত বছর বয়স হলে নিজে মতামত দেওয়ার সুযোগ পায় যে এই গার্ডিয়ানের কাছে সে থাকতে চায় কি চায় না? এটা নর্মালি প্রাপ্তবয়স্ক যে ব্যাপারটা, কিন্তু তারপরও কিছু এইজ আছে, ওই যে বললাম বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, কোর্ট ইচ্ছা করলে তার মতামতটা কনসিডার করতে পারে। এরকম অনেক সিচুয়েশন থাকে যেখানে যে এমন কিছু বিষয় থাকে যেটা ইভেন দরকার পড়লে কোর্ট, মানে যে জাজ
ওনার চেম্বারে নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে, সে হয়তো এমন কোনো তথ্য জানে, এমন কোনো বিব্রতকর পরিস্থিতির ব্যাপার থাকতে পারে যার ফলে অনেকেই হয়তো জানে না, কিন্তু কোর্ট আলটিমেটলি ওই যে যাকে নিয়ে প্রশ্ন উনি গার্ডিয়ান হবে কিনা ওনাকে গার্ডিয়ানশিপ নাও দিতে পারে। ওকে, সেক্ষেত্রে বিকল্পটা কি কোর্ট চয়েস করবে, মানে কাকে দেবে? হ্যাঁ, মানে যদি অ্যাভেলেবল, মানে প্রথম কথা হচ্ছে যে ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদের তো একটা ন্যাচারাল একটা ভালো পজিশনে তারা আছে, তারা মানে আত্মীয় স্বজন গেল, কিন্তু ওই যে বললাম এটার সাথে আত্মীয় স্বজনের সম্পর্ক না, এই ধরনের বহু বিপজ্জনক সিচুয়েশন ফ্যামিলির মধ্যে আছে, বহু ফ্যামিলি মানে বহুতে এই আমাদের কমিউনিটিতে এরকম আছে। ফলে এইরকম একজন মানুষ যিনি হয়তো সুস্থ, যিনি হয়তো গ্রিন কার্ড সিটিজেনশিপ আছে, ওনার ইনকাম আছে, সবই আছে, কিন্তু এমন কিছু আছে যেটা ওই বাচ্চাটা ওই কোর্টকে শেয়ার করতে চায়, কোর্ট সেটা শুনবে, শুনে যদি দেখা যায় এমন কিছু আছে যেগুলো মানুষ অনেক সময় এগুলা ফর ভেরিয়াস রিজন শেয়ার করে না, হ্যাঁ, কিন্তু তাকে, এবং সেটার জন্য এটা যে জাজ সে পুরুষই হোক মহিলাই হোক, এবং সে তারপর তার কোর্ট তার জন্য লয়ার অ্যাপয়েন্ট করে, সেই লয়ার আবার একজন গার্ডিয়ান, মানে বিভিন্নভাবে কাউন্সিলর আছে, বিভিন্নভাবে যদি দেখা যায় যে তার কিছু তথ্য এরকম বলার ব্যাপার আছে, তখন তার কথার একটা বড় মূল্য এখানে দেওয়া হয়। মোট কথা হচ্ছে এই জন্যই কোর্টটা থাকা, যে অটোমেটিক কোনো বিষয় নাই যে বড় ভাই উনি গার্ডিয়ান হবে অটোমেটিক, বড় বোন অটোমেটিক হবে, খালা হবে, কি গ্র্যান্ড প্যারেন্ট দাদি হবে, নানি হবে, হ্যাঁ, এগুলোর কোনো অটোমেটিক কারো এন্টাইটেলমেন্ট নাই। আবার দেখা গেলো দাদি চাচ্ছে, এদিকে নানিও চাচ্ছে, কোন দিকে যাবে? তো এই যে বিভিন্ন বিষয়ের জন্য, সেই জন্যই কোর্ট কাছারিগুলো আছে, আমরা বুঝলাম যে আছে, কিন্তু কোর্ট কোন বিষয়টা দেখে সিদ্ধান্ত নেবে, দাদি পাবে না নানি পাবে, এক বড় ভাই পাবে না ছোট ভাই মেজো ভাই পাবে? আপনার তার সারা জীবনের যে সিচুয়েশনটা, যেমন আপনি যদি চাইল্ড কাস্টাডি ধরেন, কে পাবে? যেমন একজন এককভাবে তার প্রাইমারি সমস্ত ডিউটি, তাকে ছোটবেলা থেকে মানে একদম বড় করা পর্যন্ত, স্কুলে নিয়ে যাওয়া পর্যন্ত, তার খাবার রেডি করে দেওয়া পর্যন্ত সবকিছু উনিই করেছে, হ্যাঁ, মানে আরেকজন ইনকাম করছে, তার ইনকাম ছাড়া তো সংসারই চলবে না, গেল, কিন্তু তারপরও ওনার যেই পড়াশোনা দেখানো, হোমওয়ার্ক, টিচার ওই যে মানে প্যারেন্ট মিটিং হয়, এই ধরনের বিভিন্নভাবে উনি ট্র্যাডিশনাল এই কাজগুলো করে আসছেন। কোর্ট চাবে নর্মালি ওনার কাছে বাচ্চাটা এটা নষ্ট না করতে, এই হচ্ছে ব্যাপারটা। বা যেখানে ওই স্পাউস থাকে তার কাছে যেমন স্কুলটা ওইটা আছে, যদি আরেকজনের কাছে দিতে, অন্য স্পাউসে তার স্কুলটা চেঞ্জ করতে হয়, সেটা তো বাচ্চাটা চাবে না, এবং এটার জন্য অনেক সমস্যা হবে, হ্যাঁ। তো এই যে বিভিন্ন রকমের ছোট ছোট বিভিন্ন ঘটনা, সারা জীবনের ঘটনা, এগুলা সব কিছু দেখে এটার জন্য কাউন্সিলর আছে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের ভাবে তার সাথে কথা বলা হয়, কথা বলে দরকার পড়লে জাজ ওই যে বললাম চেম্বারে নিয়ে কথা বলে এ ধরনের বিভিন্ন কিছু জেনে যেটা বেস্ট ইন্টারেস্ট হয়, হ্যাঁ, সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই জন্য ফ্যামিলি কোর্টের জাজ, প্রোবেট কোর্টের জাজ, এরা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস সিচুয়েশনে থাকে, কারণ তারা একটা রায় দেয়, সেটা এবং এটার সাথে অনেকে মানে এটার সাথে অনেক মানে আপনি যেটা বললেন যে ইমোশনাল এমন সব ব্যাপার জড়িত থাকে, তখন এই সমস্ত রাগগুলা ওইখানে কোর্টের উপরে গিয়ে পড়ে, এবং এটা নিয়ে অনেক রকম সমস্যা হয়। আপনি বেশ গুরুত্ব দিয়ে বলছিলেন সম্পত্তির বিষয়ে, বিশেষ করে সম্পদের বিষয়ে চাইল্ড ট্রাস্ট গঠন করার বিষয়টি। এই চাইল্ড ট্রাস্ট গঠন করার প্রক্রিয়াটি কি, এটি কে পরিচালনা করবেন, এখানে রাষ্ট্রের কতটা ভূমিকা থাকবে? ব্যাপারটা হচ্ছে যেই এগুলার এই ট্রাস্টি হবেন, এটার প্রথম ডিউটিটা হচ্ছে ফিডুশিয়ারি ডিউটি। আপনি এগুলো নয়ছয় করতে পারবেন না, আপনি জানবেন যে এই টাকাটা আপনার না, আপনার উপরে একটা বড় একটা ট্রাস্ট, এই যে শব্দটার মধ্যেই এটার উত্তরটা আছে, যে আপনাকে খুব ট্রাস্ট করে আপনাকে একটা ফিডুশিয়ারি ডিউটি দেওয়া আছে, এবং এই জন্য হয়তো আপনি কিছু টাকাও পাবেন, যেটা আপনার পাওয়া উচিত, কারণ আপনি একটা কাজ করবেন, টাকা পাবেন, গেল, হ্যাঁ, মানে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে, কিন্তু আপনাকে ট্রাস্ট করা হবে যে আপনি আন্ডার দ্যাট সার্কামস্টেন্সেস আপনি ওই সময় মনে করেছিলেন যে আপনি ওই সিদ্ধান্তটা নেওয়াটা ঠিক। এটা যেমন ইভেন তার কিছু স্টকস আছে,
সেটা উনি এগুলো হ্যান্ডেল করে, দেখা গেলো এখানে একটা লস হয়েছে, তাতেও কিছু হবে না, কারণ আপনি ওয়েদার আন্ডার গুড ফেইথ অ্যান্ড উইথ এডুকেটেড নলেজ আপনি এই জিনিস, সেই জন্য অনেক সময় দেখা যায় একই ব্যক্তি ওই এদিক দিয়ে যেই টিপিক্যাল পার্সোনাল ডিসিশনের গার্ডিয়ান আর ফিনান্সিয়াল ব্যাপারে এই করে যে ফিডুশিয়ারি যে ট্রাস্টি, এটা একজন হয় না, একাধিক কারণ হয়তো তার যে ফিনান্সিয়াল এক্সপিরিয়েন্স ওই রকম একজন মানুষ আছে, আরেকজনের যে ইমোশনাল যে ব্যাপারগুলো আছে সে ধরনের, ফলে দুই ব্যক্তি থাকতেই পারে, একই ব্যক্তি দুইটা কাজ করতেও পারে, কিন্তু দুইটার ডিউটিটা আলাদা। তো যদি উইল করতে হয় তাহলে উইল করার প্রক্রিয়া কি, মানে এটার জন্য কি পরিমাণ খরচ হয়? গার্ডিয়ানরা যারা আপনার এই অনুষ্ঠান দেখে আপনার আলোচনা শুনে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে আমাদের জীবনে এরকম ঘটনা আসতে পারে, আমরা সন্তানদের ভবিষ্যতের জন্য উইল করে যাব, এটার জন্য খরচটা কেমন হয়, প্রক্রিয়া কি, ডকুমেন্টস কি লাগবে? হ্যাঁ, আপনার এখানে খুব ক্লিয়ারলি একটা কথা বলা উচিত। আমার পক্ষে এই কথাটা বলাটা একটু অকওয়ার্ড সিচুয়েশন, বিকজ আমি নিজে একজন অ্যাটর্নি। হ্যাঁ, আমার মানে কথাবার্তা ন্যাচারালি মনে হবে যে আমার কাছে আসেন এবং তাহলে একটা টাকা পয়সার আমি ইনকাম করার একটা ব্যাপার আছে, সুতরাং আমার পক্ষে এটা। আপনি এখানে খুনের মামলার আসামিও যার যার কেস নিজে নিজে পরিচালনা করতে পারেন, আপনারটা নিজে নিজে আপনি করতে পারেন। এখন ইনফরমেশন এখন অনেক এসে গেছে, আপনি সার্চ করলেই এখন অনেক কিছু পেয়ে যান। হ্যাঁ, আপনি ওই যে একটা কথা তো সবাই বলে, মানে সবাই জানে, আমিও বলি, নিজের বুঝ পাগলও বুঝে। আপনি বুঝবেন আপনি কার কাছে যাবেন, প্রথম কথা হচ্ছে সেটা। আপনি প্রথমে উচিত আপনার জাস্ট ওই যে প্রতিবেশী, ফ্রেন্ড, এই যে এরকম একটা গ্রুপ আছে, তাদের সাথে জাস্ট গল্প করেন, মানুষের হেল্প করেন না। হ্যাঁ, যেমন চা খাচ্ছেন, একটু আলাপ করলেন, এরকম একটা কথা, উনি হয়তো কাউকে চিনেন যে উনি এটা ভালোভাবে করেন, ওনার করেছে এবং এটা ভালো লেগেছে, অমুক উকিলে দেখা গেল পয়সা টয়সা নিচ্ছে, তারপর আর তারা খুঁজে পাওয়া যায় না, মানে সে এরকম একটা অবস্থা। ফলে এই যে একজনের সাথে আলাপ করলে আপনি হয়তো একটা আইডিয়া পাবেন। মানুষ তো মানুষের জন্য এই উপকার, সবাই তো আর খারাপ মানুষ হয় না, আপনি একটা তারপরে আপনি নিজেই, যারা বাংলাদেশ থেকে এই পর্যন্ত আসছে তারা প্রত্যেকেই যথেষ্ট এলিগেন্ট, যথেষ্ট সফিস্টিকেটেড, হ্যাঁ, ইন্টেলেকচুয়ালি, তারা বুঝবেন যে কি করতে হবে। হ্যাঁ, ন্যাচারালি এই দেশে কালচারটাই হচ্ছে আপনি লয়ার দিয়ে এগুলো সব করাবেন। হ্যাঁ, আমি জানি না অন্যান্য দেশে কতটুক মানে আমরা বলবো যে তাদেরও এটা করা উচিত না, কিন্তু এইখানে এটা একটা কালচার যে আপনি এই জিনিসটা করবেন। আর একটা জিনিস, এটার সাথে একটা লায়াবিলিটির প্রশ্ন আসে। আপনি যদি একটা লয়ার যদি কোনো ভুল করে, তখন মানে সে লিগালি এরকমই হবে, কারণ যদি আপনি অন্য কোনোভাবে কিছু করেন আদার দেন লয়ার, তখন সামহাও যে জিনিসটা হবে, হ্যাঁ, যে আপনি এটাকে বলে প্রোসে, অ্যাজ ইফ নিজে নিজে করেছেন, এরকম দেখবেন বিরাট ব্রিফ লিখে দিয়েছে, কিন্তু সাইনটা করে ওই লোকের যদি সাইন করে, মানে অ্যাজ ইফ উনিই করেছে, তো ওনার কোনো দায় দায়িত্বটা, এখানে একটা লায়াবিলিটির প্রশ্ন আছে। হ্যাঁ, আমরা যেই একটা কাজ করলে আমাদেরকে ওই মেইন জিনিসটা হচ্ছে এই, মানে যেমন সে আমার একটা কারণে একজনের ডিপোর্টেশন অর্ডার হয়েছে 20 বছর পরে, মানে কোনো স্ট্যাচুট অফ লিমিটেশন নাই, আপনি ইউ ক্যান সু মি, এবং ওইটার ভিত্তিতে ইনএফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিলের ভিত্তিতে আপনি কেস জিতে যাচ্ছেন, এরকম হয়। তারপর 440 মোশন আছে আপনার ক্রিমিনাল কেসে, আপনি ধরেন রায় হয়ে রয়েছে, এবং গভর্নর পার্ডন করলে ওইটার ইমিগ্রেশনে কোনো কাজে দেয় না। আপনার 440 মোশন, একটা মোশন আছে, ওইটা করে ওইটার মাধ্যমে এটা পুরো কেস ওপেন করে বেসড অন মেরিট এটাকে আপনার কমায় নিয়ে আসতে হয় বা মানে ডিসমিস করাইতে হয়। তো সেইখানে হয়তো দেখা গেল ওই আগের লয়ার সে ইফেক্টিভ অ্যাসিস্ট্যান্স অফ কাউন্সিল সে দেয়নি। তো এইভাবেই করে আপনি বুঝবেন যে আপনার কী করতে হবে। হ্যাঁ, তো তারপরও এবং ওই যে যেমন আপনি পাবলিক লাইব্রেরিতে, ধরেন আপনি কম্পিউটারে ফোনে খুব একটা ভালো না, আপনি পাবলিক লাইব্রেরিতে যান, সেখানে বই আছে এগুলোর উপরে। ইভেন যদি আপনি শেষ পর্যন্ত আপনি বুঝলেন যে আপনার সে অ্যাটর্নির কাছেই যাবেন আপনি, কিন্তু অ্যাটলিস্ট তাকে কি প্রশ্ন করবেন, আপনি যদি একটু এডুকেটেড থাকেন, মানে এডুকেটেড মানে হয়তো আপনি MA পাস, দ্যাটস ফাইন, কিন্তু ওইটার উপর একটু যদি জানেন, তাহলে ইউ ক্যান আস্ক দ্য রাইট কোয়েশ্চেন। হ্যাঁ, তো করে তো এইরকম একটা ব্যবস্থা। এখন কথা হচ্ছে যে কীরকম খরচ পড়ে, এক এক অ্যাটর্নির কাছে এরকম থাকে। আর সাধারণত যেটা হয়, অনেক সময় একজনে
গেলেন কম পয়সায় একজন একটা করে দিল, এটা না করে আপনি দুজনের মিলে একসাথে করতে পারবেন, হয়তো পয়সা তখন দেখা গেলো বেশি লাগলো টাকা, তখন আপনি হয়তো বলেন এত টাকা লাগতেছে, কিন্তু আপনি তাহলে ওই দুটার মোট কথা হচ্ছে আমি খুব একটা এটার মধ্যে দিয়ে যেতে চাই না, যারা দর্শক তারা আগে ইনফরমেশনগুলো পাক, তারপরে ওনারাই সিদ্ধান্ত নিবে কি করা যায়। যে কোনো জায়গায় ফোনে করলেই হয় যে আমি উইল করব, কোথায় যাব সে। আর যদি আপনার কারোকে জানেন আপনি, হ্যাঁ আপনার এক বন্ধু করিয়েছে, সেটা হলো সবচেয়ে ভালো। না করলে এ ধরনের বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় ইউটিউবে, বিভিন্ন আপনি কথা বলে শুনে মনে হলো যে ওনার কাছে গিয়ে দেখি। হ্যাঁ, তবে মনে রাখবেন এই যে গিয়ে দেখবেন সেখানে যে কথাবার্তা হবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। ওইটা আপনি ফ্রি চাবেন, শুধু কথা বললো এটার জন্য আবার টাকা চায়, পাগল নাকি? তাইলে ইউ আর ইন দ্য রং প্লেস, এই হলো কথা। সবচেয়ে বড় কথা হলো আজকের এই আলোচনার মাধ্যমে আপনি একটা ভাবনার উদ্রেক করেছেন, অন্তত মানুষের পরিকল্পনা করা শুরু করতে পারে। অনেকে হয়তো ভাবেনি যে তাদের সন্তানের ভবিষ্যৎটা এরকম একটা অনিশ্চয়তা। আপনি অলরেডি এই প্রশ্নটা করেছেন, যেটার উত্তর আমি সব দেই নেই, যে তাহলে কি কোথায় শুরু করতে হবে। আসেন আমরা ওগুলো নিয়ে আলাপ করি। কোথায় যাবেন আমি শিওর উনি জানেন কোথায় যেতে হবে। আপনি আপনার যত সম্পত্তি আছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যা আছে আপনি জট ডাউন করেন। পার্সোনাল প্রপার্টি, রিয়েল প্রপার্টি যাই আছে, ইন্স্যুরেন্স আছে, আপনার 401k আছে, যত কিছু আছে আপনি জট ডাউন করেন, রেখে দেন 2 দিন, আবার পড়েন, দেখবেন যে ওইখানে ভুল আছে, এইটা অ্যাড করা হয় নাই, ওইটা এই করা হয় নাই, এই যে এরকম আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে আপনি ভুলেই গেছেন, এই ধরনের বিভিন্ন কিছু আছে। তো এই যে এটা করলেন, এইটা হচ্ছে প্রথম কাজ। তারপরে ফ্যামিলির প্রত্যেককে আপনার তাদের লিগ্যাল নামগুলা জোগাড় করেন। আপনারা তো অবাক লাগবে, কিন্তু তারপর আমি বলবো আপনি লেখেন আপনার যত আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি মেম্বার আছে, এবং তাদের ডেট অফ বার্থ, এগুলো লিগ্যাল যেগুলো আছে। হ্যাঁ, মানে এরকম আছে, আমাদের অনেকেই আছে আমরা ওই দাদি ছাড়া কিছু জানি না, ওনার যে কি নাম, হ্যাঁ ওইটা আমরা জানি না, কারণ ওনাকে সারা জীবন আমি জানি ওনার নাম হচ্ছে দাদি। হ্যাঁ, এইগুলো কথা। তো যাই হোক, বা কোনো ভদ্রমহিলা তার শাশুড়ির নাম তার আম্মাজান বলছে, তার নাম জানা তো একটা বেয়াদবি হবে, মানে সেভাবে আম্মাজান, আমার আম্মাজান একসাথে বেড়াতে যাচ্ছে, চা খাচ্ছে, কিন্তু তার নাম জানে না, এরকম হতেই পারে। হ্যাঁ, গেল। বা হয়তো তার একটা ডাক নাম আছে, ওইটা দিয়েই জানে। হ্যাঁ, তো এগুলা সমস্ত কিছু একটা কাগজে রেডি করেন, সমস্ত সম্পত্তিগুলো রেডি করেন, কি কি লায়াবিলিটিস আছে ওগুলো রেডি করেন, তারপরে উকিলের কাছে যান। ওকে, আমরা একেবারে শেষ প্রশ্নটি আপনার কাছে করতে চাই, অ্যাটর্নি মীর মিজানুর রহমান। কেউ একজন যদি মনে করেন তিনি সাদা কাগজে, সাধারণ কাগজে এটি লিখে গেলেন, অর্থাৎ তিনি উল্টা করে গেলেন, এটি কি নিউ ইয়র্কের সার্কিট কোর্টে গ্রহণ করবেন, নাকি এটির জন্য অবশ্যই একজন অ্যাটর্নির মাধ্যমে এটি করতে হবে? দ্য আনসার ইজ সাদা কাগজে হাতের লেখা অ্যাবসলিউটলি ফাইন। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এই কারণে ধন্যবাদ যে এই বিষয়টি সম্পর্কে অনেকেই আমরা সচেতন নয়, অন্তত সচেতনতার জায়গাটি তৈরি হচ্ছে আস্তে আস্তে। সামনের দিনগুলোতে নিঃসন্দেহে এই বিষয়গুলো আমাদের দর্শক যারা দেখছেন তারা। আমি আপনার থেকে কথা কেড়ে নিয়ে দেখেন, মানে একজনের মধ্যে থামাতে হয় না, কথা কেড়ে নিয়ে, কারণ সময় যেহেতু কম বললেন, আমি বলবো যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদের কমিউনিটিতে মানুষ, যাদের ভদ্রলোক মানুষ, মারামারি কাটাকাটি নাই, শুধুমাত্র ইস্যু হচ্ছে ইমিগ্রেশন। ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, কতদিন লাগবে, তো সাধারণত আমরা হয়েই গেছি আমরা ইমিগ্রেশন লয়ার। এছাড়াও আরও বিষয় আছে, সেটা আমাদেরকে যাই বলেন, আপনারও জীবনের আরও বিভিন্ন ইস্যু আছে। আমি যেহেতু জেনারেল প্র্যাকটিস করি এবং এগুলো করি আমি, যার ফলে আমি চাই মানুষের জানুক। আপনি কোন অ্যাটর্নির কাছে যাবেন সেটা আপনার ব্যাপার, কোনখানে কম পয়সায় পাবেন, কোনখানে রাইটস পাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোথাও যান যে এই জিনিসগুলো করে রাখেন। আপনি তো মানে প্রত্যেকেই তো আমরা ধার্মিক, মানে এক একজন এক এক ধর্মের, সব জায়গায় এটা আছে, আপনি যে কোনো সময় চলে যেতে পারেন। তো ফলে হ্যাঁ, আপনার যে ছোট বাচ্চাটা আছে তার কি হবে এটা একটু কাইন্ডলি জানবেন, নাইলে সাম স্ট্রেঞ্জ লয়ার, সাম স্ট্রেঞ্জ কোর্ট জাজ, সাম মানে একজন পার্সন আপনি চেনেন না জানেন না, তার কাছে গিয়ে আপনি ফস্টার কেয়ারে থাকতে হবে, এইটা ভাবতে কেমন লাগে? আপনি যদি এটা না চান, হ্যাঁ, আপনি কাইন্ডলি এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা শুরু করেন। বিশেষ করে আমরা যারা বাংলাদেশের সংস্কৃতিতে দেখে এসেছি যে এটা তো অটো হয়ে যায়, মানে এখানকার অনেকে যদি সেটা মনে করে থাকেন, স্টেরিওটাইপ চিন্তা থাকে, ওইটা তো এখানে হবে না। যতই কান্নাকাটি করেন, যতই রাগারাগি করেন, আইন কানুন আছে, এবং এগুলো অনেকেই জানে, এই বাচ্চা নিয়ে যে কত কিছু হয় অনেকেই জানে।
এগুলো একটু চোখ কান খোলা রাখলে জানবেন এ ধরনের বহু হৃদয় বিদারক ঘটনা ঘটতেছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দেওয়ার জন্য, তথ্যগুলো শেয়ার করার জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।